সকালবেলার শুভেচ্ছা। সাথে আছে আমি মিমি, আছেন ইমদাদ এবং সেই সাথে আছেন একজন অতিথি। আমাদের সাথে যিনি আজকের অতিথি তিনি দৃক গ্যালারি, ঢাকাতে দৃক গ্যালারি চিনেন এরকম মানুষ মনে হয় কম আছেন। দৃক গ্যালারিতে এই মুহূর্তে যে প্রদর্শনী চলছে, প্রদর্শনীতে যিনি কিউরেট করছেন, কিউরেটর এস.এম. রেজাউর রহমান, তিনি আমাদের আজকের অতিথি এবং তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি দৃক গ্যালারির জেনারেল ম্যানেজার। রেজাউর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুভ সকাল। শুভ সকাল। এই মুহূর্তে যেই প্রদর্শনীটা চলছে আপনার কাছে, এইটার ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাই। মাসের বেশি হয়ে গেল ছাত্র জনতার আন্দোলনে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলছি, যেটা পাওয়া গেছে, এক অর্থে এটা আসলে ফিরে দেখার মতো। যে ত্যাগের বিনিময়ে এই অর্জনটা হয়েছে, আমাদের মনে হয়েছে যে এটার এক ধরনের ডায়েরির মতো আসলে দেখা উচিত। তো প্রদর্শনীটা আলোকচিত্র প্রদর্শনী, এবং এটা আমরা আসলে ডাক দিয়েছিলাম যে যারা যারা ছবি দিতে চান তারা যেন ছবি দেন এই আন্দোলনকে কেন্দ্র করে। ছবি জমা পড়েছে, পেশাজীবী অপেশাজীবী গণমানুষ সবাই জমা দিয়েছেন, এবং সেখান থেকে আসলে প্রদর্শনীটা গ্রন্থনা করা হয়েছে। প্রদর্শনীটা আসলে এক অর্থে এটা আমরা প্রথমে ভেবেছিলাম যে মানুষ যাতে মনে রাখে এরকম একটা প্রদর্শনী করার, কিন্তু শেষ পর্যন্ত যেটা হয়েছে যে এটা এত ভারী একটা প্রদর্শনী হয়েছে। এই প্রদর্শনীতে যাওয়া মানে হচ্ছে যে আপনার প্রতিটা স্মৃতি জাগা, এবং এক সময় আসলে আপনার এটাকে ভোলার কোনো সুযোগ নাই, সেই জায়গায় আসলে চলে গেছে এটা। এর আগে আপনাদের আরেকটা প্রদর্শনী হয়েছিল যেখানে কার্টুন ছিল, ওখানে আমরা দেখেছিলাম যে গত মাসেই ছিল, ওখানে দেখেছিলাম যে অপেক্ষাকৃত বয়সের তরুণ যারা তারা গিয়েছিল। এখানে কারা আসছে? সময়ের বিচারে যদি বলেন, কার্টুন প্রদর্শনটা ছিল একদমই পরপর, তখন সবাই বিজয়ের আন্দোলনে উদ্বেলিত। যে কঠিন সময়ের ভিতর দিয়ে গেছে সেটাকে এক ধরনের ভোলার একটা তাড়নাও ছিল। আর কার্টুন খুব স্বাভাবিকভাবেই তরুণদেরকে এবং কম বয়সীদেরকে অনেক বেশি টানে, একটা স্যাটায়ার থাকে। সেই জায়গাটাতে আমরা দেখেছি যে তরুণদের অসাধারণ উপস্থিতি, এবং জায়গা দেওয়ার মতো জায়গা ছিল না। এবারের এই প্রদর্শনীটা আসলে অনেক বেশি মিশ্র বয়সের, আমি অনেক বেশি বলবো যে আরও অনেক বেশি সিরিয়াস মানুষরা আসছেন, এবং এক অর্থে প্রদর্শনী, আগের কার্টুন প্রদর্শনী উদযাপন ছিল, এখন আসলে দায়িত্ব নেয়ার জন্য যে বোধ, সেই বোধটা কিন্তু তৈরি হচ্ছে। যে প্রতিজ্ঞা করেছিল সেই প্রতিজ্ঞাটাকে মনে করিয়ে দেওয়ার জন্য এই প্রদর্শনীটার সময়টা আসলে কাজে লাগছে। বাহ, বুক পেতেছি গুলি কর, মানে নামের মধ্যে একটা যেন বিদ্রোহ। এই নামকরণের পেছনের গল্পটা একটু শুনতে চাই। এটা হচ্ছে ছাত্র জনতার যে সাহস, সেই সাহসটাকে আসলে তুলে ধরার জন্য। আপনারা যদি দেখেন যে ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন সময়, এবং যে আইকনিক যে ঘটনাগুলো ঘটেছে, সাইদের হত্যা এবং অন্যান্য যে হত্যা, এগুলোতে কিন্তু আমরা কিন্তু নামের মধ্যে ওটার জন্য একটা প্রতিচ্ছবি, হ্যাঁ, আমরা কিন্তু সাহসী দেখেছি, এবং সেই জায়গাটাতে এই প্রদর্শনীর টাইটেলটা তো আমরা মনে করেছি যে সেই সাহসের প্রতিচ্ছবি একটা থাকা উচিত। এবং আমার মনে হয় যে সেই চিন্তা ভাবনা থেকে যদি এটা করা হয়ে থাকে একেবারেই সফল। মানে এই প্রদর্শনীটা রেজাউর ভাই, ধরেন একটা ছাত্র জনতার ভেতর দিয়ে একটা বিপ্লব হলো, বিপ্লবের এই মাসখানে কিংবা তার থেকে ওই সময়ের পরে এই প্রদর্শনীটা এখন কেন গুরুত্বপূর্ণ রেজাউর ভাই? আপনি যদি সময়টা দেখেন, এই সময় বাংলাদেশের ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা পট পরিবর্তন হয়েছে, নতুন একটা সময়ের দিকে বাংলাদেশ হাঁটছে। যে তরুণ তরুণীরা নতুন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য যে উদ্দেশ্য নিয়ে এই পরিবর্তনটা এনেছে, তারা কিন্তু আমাদেরকে সারাক্ষণ মনে করিয়ে দিতে চায়, এবং তারা মনে করিয়ে দিতে চায় যে উদ্দেশ্যে এই পরিবর্তনটা এনে দিয়েছি, আমরা যাতে বড়রা যাতে সেটাকে মনে রাখি। প্রদর্শনীটা একটা বড় উদ্দেশ্য সেটাই, যে প্রদর্শনীটা যখন আমি ঘুরবো, আমি দেখব কি ত্যাগের বিনিময়ে এই ছোট ছোট ছেলেমেয়েরা তাদের জীবন দিয়েছে, এবং তারা আমাদের সারাক্ষণ যাতে সেই জায়গায় নিয়ে রাখে যে আমরা যাতে ভুলে না যাই। আমরা আন্দোলন চলাকালীন সময়ে পতাকা বা ছাত্রদের উপরে যে নির্যাতন, সাধারণ মানুষের উপরে যে নির্যাতন, এবং পশু পাখির উপরেও কিন্তু একটা, ওদের উপরেও যেহেতু রাস্তায় কুকুরদের আমি একটা ছবি দেখেছিলাম, আমার চোখে এখনো ভাসছে, যে এদের উপরেও যে নির্যাতনটা হয়েছে,
এগুলোর প্রতিচ্ছবি নানানভাবে ঘুরে ফিরে আসছে। এই বিষয়গুলো বা এই গল্পগুলো কেন প্রদর্শনীর মাধ্যমে আসলে কি কি অনুষঙ্গ হয়ে ফিরে আসতে পারে, কিভাবে? এই প্রদর্শনীটা তো এক অর্থে যেটা বলছিলাম, এটা আসলে ডায়েরি, যা ঘটেছে আমরা যা দেখেছি গত এই 1 মাসের সময়টাতে, সেটারই এক ধরনের গ্রন্থনা। যে নৃশংসতা চলেছে রাস্তায় মানুষের প্রতি, প্রাণীর প্রতি, তো সেই আমরা তো আশাই করি না যে তার চাইতে অনেক আরও বেশি দেখাবে, গুরুত্ব দেখাবে। প্রদর্শনীতে যেটা ঘটেছে, আপনি যদি প্রদর্শনীতে যান, আপনি মুগ্ধর সেই পানির সেই ছবিটা দেখবেন। আমরা আলোকচিত্র খুঁজেছি কিন্তু আলোকচিত্র পাইনি, কিন্তু এই যমুনা টিভিরই একটা স্ক্রিনশট ছিল, আমাদের সাইদের একটা স্ক্রিনশট ছিল, আমরা সেটাকেও রেখেছি। আমরা মেশানোর চেষ্টা করেছি এবং এটা এক ধরনের যাত্রার মতো হয়েছে। গ্যালারিতে ঢুকে আপনি একদম সেই জুলাইয়ের মাঝামাঝি সময়, সেই উত্তাল প্রতিবাদের সেই সময় থেকে আপনি যাত্রা শুরু করবেন এবং এক সময় সেই প্রতিবাদ থেকে প্রতিরোধ, প্রতিরোধ থেকে বিজয়, এই 3টা ভাগে আপনি আসলে পুরো প্রদর্শনীটা দেখবেন। এবং এর ভেতরেই আপনার মনটা খুব ভার হবে এবং আপনি দেখবেন যে ছোট ছোট তরুণী, যে বাচ্চাগুলো যে মারা গেল এবং তাদেরকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হলো, এই শাসক গোষ্ঠী তাদের আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীগুলোকে দিয়ে তাদের উপর যে অন্যায় যে এই হত্যাগুলো হলো, সেগুলোর পুরো ডকুমেন্টেশন। এক অর্থে এটা আসলে আমাদের ইতিহাসের জন্য যেমন একটা গুরুত্বপূর্ণ দলিল, আবার একই সাথে বাংলাদেশের মানুষের জন্য কিন্তু এক ধরনের মাইলস্টোন আমি বলবো, যেখানে যার উপর ভিত্তি করে সারাক্ষণ তারা মনে করাবে যে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য যে প্রতিজ্ঞা করেছিল, যে দায়িত্বটা আমাদের দিয়েছিল, সেটা যাতে ঠিকমতো আমরা করি। রেজাউল ভাই, যে গল্পটা নিয়ে এই প্রদর্শনী করা হচ্ছে, গল্পটা আসলে আমরা যেহেতু পুরোপুরি আমরা এই জার্নিটার ভেতরেই ছিলাম, একজন কিউরেটরের দৃষ্টির জায়গা থেকে এই পুরো জিনিসটা সাজানো, এবং মানে আপনি তো এর আগে অনেক প্রদর্শনী কিউরেট করেছেন, ওই জায়গা থেকে এই প্রদর্শনীটার পার্থক্যটা কোথায় আপনি দেখেছেন? আমি বরং ওই জিনিসটাকে উল্টে দিতে চাই। যে কোনো প্রদর্শনী খুব স্বাভাবিকভাবেই মূল উদ্দেশ্য থাকে হল গণমানুষের সাথে সংযোগ তৈরি করা। এই প্রদর্শনীতে আসলে সংযোগ তৈরি করার চাইতে অনেক বেশি স্মৃতিকাতরতা তৈরি করার জন্য। একটা প্রদর্শনী যখন কেউ দেখতে আসেন, তখন তার মাথায় কি প্রদর্শনী দেখতে যাচ্ছেন সেটা একটা কিন্তু আশা নিয়ে যান। সেই আশাটা হতে পারে শিল্প, সেই আশা হতে পারে খুশি, দুঃখ, বেদনা। এই প্রদর্শনীটা যেহেতু আমাদের সবার জানা গল্পগুলো, কিন্তু আবার এটার এক ধরনের সময়ের মধ্য দিয়ে হাঁটার ব্যাপার আছে, আবার এটার মধ্যে বেশ কিছু চরিত্র আছে, গুরুত্বপূর্ণ চরিত্র, এবং এর ভেতরে আবার গণমানুষের অংশগ্রহণ আছে, চেনা অচেনা অনেক মানুষ। তো যখন আমি গল্পটা সাজাই, আমার মনে হয়েছে যে এই সময়টাকেই ধারণ করা উচিত। যেটা আমি একটু আগে বলছিলাম যে আমরা প্রদর্শনীর শুরুতেই আমরা প্রতিবাদটাকে দেখি, সেই ছাত্রছাত্রীদের প্রতিবাদকে দেখি, এবং প্রতিবাদ বিভিন্ন ঢং আছে, সেই ঢংগুলোকে আমরা উপস্থাপন করি। এবং আপনারা জানেন যে এই ছাত্রছাত্রীরা যে স্লোগানগুলোকে ব্যবহার করেছিল, জনপ্রিয় অনেক স্লোগান, এই স্লোগানগুলোকে এই প্রদর্শনীর সাথে আসলে একত্র করা হয়েছে। এবং হাঁটার সময় আপনি ছবি দেখবেন, স্লোগানগুলো শুনবেন, দেখবেন, এবং এর মধ্য দিয়ে আপনি আসলে এক গল্প থেকে আরেক গল্পে যাবেন। আপনি প্রতিবাদে যাবেন, তারপরে যখন প্রতিরোধে যাবেন, তখন দেখবেন তাহলে কীভাবে ছাত্র জনতা প্রতিরোধ করেছে এবং তাদের উপর আক্রমণ করা হয়েছে, এবং শেষ ভাগে বিজয়, এবং বিজয়ের মধ্য দিয়ে যে অর্জনটা হয়েছে সেটার এক ধরনের দালিলিক, ফটো দালিলিক উপস্থাপন করা হয়েছে। দিনের শেষে আপনি বেরিয়ে যাবেন একটা আনন্দ নিয়ে, কিন্তু আবার একই সাথে সেই প্রতিজ্ঞা নিয়ে যে আপনার সামনে অনেক বড় দায়িত্ব। বাহ, গ্যালারিটা ঘুরতে ঘুরতে আসলে মানুষ একেবারে জুলাইয়ের সেই শুরুর আন্দোলনটা থেকে শুরু করে একেবারে অগস্টের যেই বিজয়, পুরোটাই যেন একটা জার্নির মতন হয়। থিমগুলো আসলে সেভাবেই হয়তো সাজানো। আমরা নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব, কিন্তু আরও গল্প শুনবো। ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি দর্শক, খুব ছোট্ট করে একটা বিরতি নিয়ে নিচ্ছি। আমাদের সাথে একজন অতিথি আছেন, তার সাথে গল্প করছিলাম, আরও অনেক কিছু জানবার আছে। এক্ষুনি ফিরবো, কোথাও যাবেন না। সকলের বাংলাদেশ দেখছেন আপনারা, সবাইকে আবারও আমন্ত্রণ। আমাদের সাথে আজকে একজন অতিথি আছেন, দৃক গ্যালারিতে যে প্রদর্শনী চলছে সেটার যিনি কিউরেটর SM রেজাউর রহমান, তিনি আজকে আমাদের অতিথি হিসেবে আছেন, এবং তার আরেকটা পরিচয়, তিনি দৃক গ্যালারির জেনারেল ম্যানেজার।
একদম। আমরা বিরতির আগে ভাইয়ের সাথে গল্প করছিলাম জুলাইয়ের বিপ্লব নিয়ে, যে প্রদর্শনীটি হচ্ছে আলোকচিত্র শিল্প, সেখানে প্রদর্শনের একটা চেষ্টা আছে আপনাদের জনসাধারণের কাছে জুলাইয়ের গল্পগুলো তুলে ধরার, এবং সেখানকার মানুষ যেন, সেখানে কেউ প্রবেশ করলে কোনো দর্শনার্থী যেন জুলাইয়ের পুরো গল্পটা দেখতে পায়। কিছু বিষয় তো আছে আপনার বক্তব্যে, আপনি যেমনটা বলছিলেন, কিছু বিষয় এমন আছে যে বিষয়গুলো আসলে ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি। আপনি যেমনটা বলছিলেন যে কোথাও থেকে হয়তো স্ক্রিনশট নিয়ে সেটাকে সংরক্ষণ করা হয়েছে। এই বিষয়গুলোকে পরবর্তীতে কি আলাদা করে সামনে আনতে চাচ্ছেন, নাকি এই গল্পগুলো আসলে এভাবে করেই আপনারা এই এখনকার যে প্রদর্শনীটি এর সাথেই সংরক্ষণ করতে চাচ্ছেন, বা এ নিয়ে আপনার যদি কোনো পরিকল্পনা থেকে থাকে? মিমির সাথে আমার প্রশ্ন হলো, এইটাকে যদি আমি কম্পোনেন্ট হিসেবে ধরে দালিলিক প্রমাণ হিসেবে পরবর্তীতে বিচার প্রক্রিয়ার কোনো অংশে এটা কতটুকু কাজে লাগবে? একদম, আমি এটাই তুলতে চাচ্ছিলাম। এই প্রদর্শনীটা এক ধরনের গ্রন্থনা, যে গ্রন্থনার ভেতর দিয়ে আলোকচিত্রকে একত্র করা হয়েছে। এখন এটা তো সত্যি যে একটা বড় ধরনের অন্যায় হয়েছে, এবং সে অন্যায়ের নথিবদ্ধ একটা গ্রন্থনা এটা। এবং আমি নিশ্চিত যে যখন ভবিষ্যতে যখন এই অন্যায়ের বিচার করার যখন চেষ্টা করা হবে, তখন নানা ধরনের সাক্ষ্য প্রমাণ খোঁজা হবে, এবং সেখানে আলোকচিত্র অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রমাণ, সেটা ব্যবহার হবে। আপনি যেটা বলছিলেন যে স্ক্রিনশটের কথা বলছি, মুগ্ধর পানির সেই সময়টা, অথবা আমাদের সাইদের গুলি খাওয়ার ছবি, কিংবা সেই যে ভ্যান ভরে যে লাশ তোলা হচ্ছে, এগুলো কিন্তু এক অর্থে সিটিজেন জার্নালিজম থেকে আমাদের পাওয়া। এরা তো আলোকচিত্রই না, কিন্তু কোনো না কোনোভাবে ভিডিও করা হয়েছে এবং সেখান থেকে এসে, এবং সেই কারণে সেই ভিডিওর সেই স্ক্রিনশটগুলোকে আমরা উপস্থাপন করেছি ওই চিন্তা থেকেই যে এক হলো গল্পগুলো শোনা দরকার, এই যে অন্যায়গুলো হয়েছে শোনা দরকার, এটা আর কোনো প্রমাণ নেই। আর দুই হলো এটা যাতে কোনো না কোনোভাবে থেকে যায়, যার মধ্য দিয়ে পরবর্তীতে যে এই বিচার প্রক্রিয়া হোক বা এদেশের যে এই কাহিনীর যে আর্কাইভিং করা হবে, যে গল্পটা দাঁড় করানো হবে, তাতে যাতে এটা স্থায়ীভাবে থেকে যায়। সেই অর্থে প্রদর্শনীটা আমি মনে করব একটা বড় ধরনের সাক্ষ্য প্রমাণের অংশ, এবং একটা অকাট্য দলিল হয়ে থাকবে আর কি। একদম একদম। হ্যাঁ, আমি একজন ব্যক্তিকে চিনি যিনি আমেরিকাতে থাকেন। তিনি একজন টেক এন্টারপ্রেনার, টেকনোলজি নিয়ে তিনি কাজ করেন। তিনি বাংলাদেশের লম্বা সময় বাংলাদেশে তিনি না থাকাতে তিনি জাস্ট ওখানে থাকেন। তিনি ভেবেছেন তিনি নিজেকে কিভাবে সম্পৃক্ত করবেন। তিনি একটা ওয়েবসাইট চালু করেছেন, বিচার BICHAR.org, যে কেউ গুগল করলে এটা দেখতে পারবে। ওখানে হয় কি, তিনি বলেছেন বিচার চাওয়া পাওয়া এগুলো অনেক সময় অনেক কঠিন এবং টাকা পয়সার অনেক কিছু জড়িত থাকে। যে কেউ ওখানে গিয়ে লগ ইন করলে ওইখানকার শুধু তথ্যগুলো যদি দিয়ে দেয়, কোনো না কোনোভাবে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে লয়াররা থাকবে, বিভিন্ন এজেন্সিগুলো থাকবে, ফটোগ্রাফাররা থাকবে, এরকম। তো এইরকম প্রচেষ্টাগুলো আসলে রেজার্ভ হয় আসলেই ইকোসিস্টেমকে, আমাদের দেশকে অনেকভাবে এগিয়ে নিবে এবং এই বিচার প্রক্রিয়ার এই অংশটাকে সামনে নিয়ে যাবে। আমরা অনেক সাধুবাদ জানাই যে আপনারা এইভাবে এই কাজটা করছেন। সাধারণ মানুষের অংশগ্রহণ আপনি বলেছেন যে মানে বেশ মিশ্র। এই মিশ্র মানে কেমন, মানে কেমন আসছেন? আমি গ্যালারিতে থেকে আমি বোঝার চেষ্টা করি যারা আসছেন তারা কেমন, তারা কিভাবে এটাকে রিঅ্যাক্ট করেন। সত্যি কথা বলতে যে আমি অনেক মানুষকে কাঁদতে দেখেছি এই গ্যালারি থেকে বের হওয়ার আগে, আমি অনেক মানুষকে কাঁদতে দেখেছি। মানে তারা কি শহীদ পরিবারের কিংবা আহত গণমানুষ হয়তো তাদের সেই আলাপটা আমার হয় না, কারণ এত মানুষকে আমি দেখি যে আমি যে মানুষটা এখানে এসে প্রদর্শনী দেখার জন্য বের হওয়ার আগে তার ভেতর আসলে সেই স্মৃতিটা ফিরে আসে। হয়তো তার নিজের আপনজন হারানোর বেদনা থেকেও হতে পারে, কিংবা যে ভয়াবহ ঘটনাটা দেয়ালে উঠে এসছে সেটা দেখে হতে পারে। মানুষের এই অংশগ্রহণটা আমি এই প্রদর্শনীতে বলবো আমি অনেক বেশি মানুষ, আমি ম্যাচিউর অর্থে বলছি, যে বয়স অর্থে না, অনেক বেশি চিন্তাশীলতা জায়গা থেকে অনেক বেশি ম্যাচিউর মানুষরা আসছেন। আর এটাকে অনেক বেশি আমি বলবো যে শ্রদ্ধা জানানোর একটা পদ্ধতি হিসেবে আমি বরং আরও দেখছি। যারা এসেছেন তারা ওই চিন্তা থেকে, ওই শ্রদ্ধা থেকে কিন্তু দেখছেন। এবং এই ঘটনাগুলোর সাথে কানেক্ট করাটা অন্যান্য যে কোনো ঘটনা থেকে কানেক্ট করার থেকে মনে হয় অনেক সোজা, কারণ আমরা এই পুরো প্রক্রিয়ার ভেতরে কোনো না কোনোভাবে আমরা ছিলাম।
আপনি এটাকে কি বলেন? একদম একদম, মানে এটা কোনো অপরিচিত ঘটনা না। আর আমরা সবই জানি কি ঘটেছে জানি, এবং ঢুকে আমরা যা দেখছি সেটাও জানি, কিন্তু তার ভেতরেও এটা কিন্তু এক অর্থে যে আমার এই যাত্রাটা আমার স্মৃতিটাকে জাগরুক করে, এবং তার মধ্য দিয়ে আমি আসলে নিজেকে খুঁজি। আমার মনে আছে যে গ্যালারিতে আমরা একটা অনেক বড় ছবি প্রিন্ট করেছি, যেখানে শত শত হাজার হাজার ছাত্রছাত্রী শেষ যখন পুলিশের ব্যারিকেড ভেঙে বেরিয়ে যায়, আমি অনেককে দেখেছি সেখান থেকে খুঁজে বের করতে, সে কোথায়, কিংবা তার বন্ধু বান্ধব কোথায়, কিংবা অন্যরা কোথায়। এই যে ছোট একটা চর্চা, এটা কিন্তু এক ধরনের সংহতি প্রকাশ করাও। এই সময়টাতে তারা ছিল, এবং যারা আসেন তারা আসলে এক অর্থে নিজেদের সংহতি প্রকাশ করার জন্যই আসেন। একদমই তাই। এবং জুলাই এসে মাসটা জুড়ে, ভাই আপনি যেমনটা বলছিলেন, ওই মাসটা জুড়ে আসলে যারা পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের শোকের জায়গাটা আমরা চিন্তাও করতে পারবো না, কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু আসলে এই ট্রমার ভেতর থেকে এসেছি। এবং দেখা যায় আমাদের যেই ভাইটি হয়তো খেলা দেখতে পছন্দ করে, বা আমরা যারা একটু নেটফ্লিক্সে সিরিজ দেখতে পছন্দ করি, মুভি দেখতে পছন্দ করি, সব একপাশে ঠেলে রেখে খবরে কোথায় কখন কি হচ্ছে তার উপরেই যেন সবার নজর। এবং এই আন্দোলন আসলে পুরো বাংলাদেশের মানুষকে একত্রিত করেছে, সুতরাং এই গল্পটা আমাদের সবার। আর পাশাপাশি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, জুলাইয়ের আন্দোলনে আমরা অনেক শহীদকে বারংবার তাদের নাম নিয়ে জেনেছি, কিন্তু অনেক শহীদ আছেন যাদের আসলে নাম উল্লেখ হয় না খুব একটা, বা অনেকে এখন হাসপাতালে পড়ে আছেন, পা কাটা, হাত কাটা। এদের কি, বা এই শহীদদেরকে নিয়ে কি আসলে আলাদা কোনো পরবর্তীতে তাদের স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য আপনাদের কোনো পদক্ষেপ থাকবে কিনা? আমরা যেটা করেছি, আসলে প্রদর্শনী উদ্বোধন যেদিন ছিল সেদিন আমরা অনেককে ডেকেছিলাম, যাদের বাচ্চা শহীদ হয়েছেন অথবা যারা আহত হয়েছেন, এবং তাদের কথাগুলো আমরা শুনেছি। এবং এর মধ্য দিয়ে আমরা আসলে সেই পরিবারটা কি হারিয়েছে, পরিবারটা কিসের ভিতর দিয়ে যাচ্ছে, অথবা যিনি এতে এফেক্টেড হয়েছেন তার মনোজাগতিক যে প্রভাব সেটাকে আমরা শোনার চেষ্টা করেছি। এবং এটা আমরা দুটো ভাগে করেছি। সামনে আমরা এটা নিয়মিত করতে থাকবো, এবং আমাদের ইচ্ছা আছে যে এই গল্পগুলোকে গ্রন্থনা করা। আপনি বলাতে এটা মনে পড়লো যে আমাদেরও মনে হয় যে দিনের শেষে যে মানুষগুলো হারিয়েছেন, যে পরিবারগুলো হারিয়েছেন, তাদের স্বজনকে হারিয়েছেন, কিংবা যার স্বজনরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কিন্তু থেকে যাবেন। তাদের বেদনা তারা কিন্তু ভুলবেন না। আমরা হয়তো ভুলে যাবো, আমরা হয়তো অন্য একটা সময়ে পা দিব, কিন্তু তাদের এই গল্পগুলো আমরা নথিবদ্ধ করার একটা পরিকল্পনা আছে, এবং এটা কিছুটা একটে শুরু হয়ে গেছে। রেজাউল ভাই, এমনি আমি জানি না আপনারা এটা এত নির্দিষ্টভাবে বলতে পারবেন কিনা, এমনি কি কোনো সময়রেখা বলতে পারেন যে মানে এত সময়ের ভেতর আরও এই জাতীয় উদ্যোগগুলো আমাদের সামনে নেওয়ার আছে? এবং একই সাথে আরেকটা ব্যাপার জানতে চাই যে এগুলো অবশ্যই একটা ভালো সংরক্ষণ, এই সংরক্ষণগুলো ডিজিটালি কিভাবে আমরা রাখতে পারি, ডিজিটাল সংরক্ষণ হিসেবে এটাকে কিভাবে ট্রান্সফর্ম করতে পারি? এখন তো সংরক্ষণ এখন ডিজিটালি করা হয়, সব কিছুই অডিও, যেমন যে গল্পগুলো আমরা বলছি সেগুলো অডিও এবং ভিডিও আকারে করা হচ্ছে, আলোকচিত্র ডিজিটাল আকারে করা হচ্ছে। আমরা এই মুহূর্তে সারা বাংলাদেশে আমাদের আরেকটা কাজ চলছে, সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা যে গ্রাফিতি এঁকেছিলেন সেটার ডকুমেন্টেশন চলছে। এটা একটা বড় একটা আর্কাইভ হবে। আগামী নভেম্বরে আমাদের এটার আরেকটা প্রদর্শনী হওয়ার একটা আছে, পরিকল্পনা আছে। সো এক অর্থে কার্টুন, আমরা যেহেতু ভিজুয়াল মিডিয়াম নিয়ে কাজ করি এবং গল্প বলে, ছবি দিয়ে গল্প বলে, আমরা কার্টুন, আলোকচিত্র এবং গ্রাফিতি এই তিনটা মাধ্যমের ভেতর দিয়ে যে আন্দোলনটা উঠে এসছে সেটাকে গ্রন্থনা এবং আর্কাইভিং করার পরিকল্পনা করেছি। চমৎকার। আপনার কাছ থেকে আরও অনেক কিছু জানবার আছে। আমরা কথা বলছি, আমাদের সাথে আজকের অতিথি হিসেবে আছেন দ্রিকের এই মুহূর্তে যে প্রদর্শনী চলছে তার কিউরেটর SM রেজাউর রহমান আমাদের সাথে আছেন। আপনারা দেখছেন সকালের বাংলাদেশ। আমরা একটা বিরতিতে যেতে চাই এখন, খুব ছোট্ট করে একটা বিরতি নিব, কোথাও যাবেন না। সকালের বাংলাদেশের সবাইকে আবারও আমন্ত্রণ। ইমদাদ আছি আপনাদের সাথে, আছি আমি মিমি, এবং আমাদের সাথে আছেন একজন অতিথি যিনি ড্রিক ভবনের জেনারেল ম্যানেজার ও ASM রেজাউর রহমান। তার সাথে গল্প হচ্ছিল, আমাদের একটা খুব দারুণ একটা সময়ও কাটছিল, তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানছিলাম। এই যে জুলাইয়ের আন্দোলন, আপনার সাথে যেই কথা হচ্ছিল ভাইয়া, সেখানে আপনি বিভিন্ন বিষয় বলেছেন।
জুলাইয়ের আন্দোলন আসলে গণ আন্দোলনের রূপ নিয়েছিল এবং গণ আন্দোলনে আসলে যখন কোনো আন্দোলন রূপ নেয় তখন তার তীব্রতা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে যারা হচ্ছে সৃষ্টিশীল কাজ করেন বা যারা হচ্ছে সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত, তাদেরও আসলে যখন সংযোগটা ঘটে তখন সেটা একটা নতুন মাত্রা পায়। এই বিষয়ে আপনার ভাবনাটা কি? বিশেষ করে এই প্রদর্শনীর কথা যদি বলি, এটা কিন্তু এক অর্থে একটা বড় একটা দলের অনেক বড় রিস্কের ফলাফল। পেশাজীবী আমি আলোকচিত্রীদের কথা বলছি, যারা সারাক্ষণ মাঠে ছিলেন, তাদের মধ্যে আলোকচিত্রীদের ভেতর কিন্তু মারা গেছেন, আহত হয়েছেন। এবং আপনারা যদি খেয়াল করেন যে ছবিগুলো আমরা দেখেছি, যে ছবিগুলোর কারণে আসলে এই আন্দোলনের তীব্রতা পেয়েছে, ভিডিও এবং ছবি, সেগুলো কিন্তু যারা তুলেছেন বেশিরভাগ কিন্তু একদম মাঠের যুদ্ধক্ষেত্রের ভেতরে বসে থেকে। সেই জায়গাটাতে আমরা অবশ্যই আমরা শ্রদ্ধা জানাই সেই ইয়েদেরকে, জার্নালিস্টদেরকে, এবং ফটো জার্নালিস্টরা সেই কাজটা সাহসের সাথে করেছেন বলে আজকে কিন্তু আমরা এই প্রদর্শনীটা দেখতে পাচ্ছি, এই দলিলটা তৈরি হয়েছে, এই আর্কাইভটা তৈরি হয়েছে। এবং এর মাধ্যমে আসলে আমরা সোশ্যাল মিডিয়ার কথাই যদি বলি, এই ছবিগুলো বা এই বার্তাগুলো সোশ্যাল মিডিয়াতে যখন ছড়িয়ে পড়লো, মানে দেশব্যাপী কিন্তু মানুষ তখন সংঘবদ্ধ হওয়ার একটা উৎস হয়ে গেল এই বিষয়টাই। হ্যাঁ, একদম একদম আমাদেরকে সংগঠিত করেছে আসলে ছবিগুলো ভয়াবহ ছিল, এবং এই ছবিগুলো কিন্তু বলছিল যে ঘটনাটা ঘটেছে, অস্বীকার করার কোনো উপায় ছিল না। সারাক্ষণ কিন্তু অস্বীকার করা হতো এবং সারাক্ষণ বলা হতো যে এরকম কিছু ঘটেনি, দুষ্কৃতিকারীরা ঘটিয়েছে। ছবিগুলো প্রমাণ করেছে যে না, অন্যায় হচ্ছে, এবং এই অন্যায়ের যে দলিল, সেই দলিলগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমরা দেখেছি, এবং তার মধ্য দিয়েই কিন্তু এই গণ আন্দোলনের কিন্তু তীব্রতা আরো অনেক বেড়ে গিয়েছে। এবং এখনো কিন্তু আসলে এই ধরনের বিষয়গুলো ছড়ানো হচ্ছে যে এরকমটা তেমন কিছুই হয়নি, বরঞ্চ দুষ্কৃতিকারীরাই করেছে, তাদের তরফ থেকে এ ধরনের কোনো অ্যাটেম্প্ট ছিলই না। সুতরাং আমরা শুরু থেকেই যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে এই ছবি বা এই ভিডিও যা কিছুই আছে, এগুলো পরবর্তীতে বিচারাধীন প্রক্রিয়া তাদেরকে যখন আনা হবে, তখন এগুলো আসলে একটা অকাট্য দলিল হিসেবে বা প্রমাণ স্বরূপ থেকে যাবে। জি জি, একদম ঠিক বলেছেন আপনি। যেই ফটো সাংবাদিকদের কথা বললেন, প্রফেশনালি যারা এই কাজটা করে তাদের কথা বললেন, চ্যালেঞ্জিং সময়ের ভেতর দিয়ে ছবি তুলেছে, নিঃসন্দেহে তাদের জন্য এটা আসলেই চ্যালেঞ্জিং ছিল। একই সাথে বলবেন যারা আসলে প্রফেশনাল ফটোগ্রাফি করে না, হ্যাঁ, তো ছবি তুলেছে বিভিন্ন, ওই ছবিগুলো কিন্তু আসলে বড় দলিলের মতো হয়ে দাঁড়াচ্ছে। এই সংখ্যাটা কেমন, রেশিওটা যদি বলি? আমরা যখন প্রদর্শনীটা করি তখন শুরুতে এটা কিন্তু একটা ডাক দেওয়ার মধ্য দিয়ে প্রদর্শনীতে দাঁড় করানো হয়েছে। আমাদের মনে হয়েছে যে খুলে দেওয়া উচিত, কারণ এই সময় কিন্তু অনেকে ছবি তুলেছে এবং গণমানুষ ছবি তুলেছে, পেশাজীবী ছবি তুলেছে, এবং সেই ডাকের কারণে আমরা এমন ছবি পেয়েছি, আমরা গাইবান্ধার একটা মিছিলের ছবি পেয়েছি, যে ধরনের ছবি আমরা কখনোই আমরা দেখতে পাই না, কিংবা অন্যান্য ছোট শহরগুলোতে মানে যেই ধরনের ছবি দেখতে পাই না, আরেকটু ব্যাখ্যা করেন। এটা আমি আগে দেখতাম ঢাকা শহরে হতো, একটা মিছিল হচ্ছে, যে মিছিলে একজন অশীতিপর বৃদ্ধ ঝাড়ু হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এটা ঢাকায় কিন্তু এই জিনিসটা কিন্তু এখন হয় না, কিন্তু এই গাইবান্ধার শহরে, ছোট শহরে সেই চিত্রটা আমি আবার দেখতে পাই। তার মানে গণমানুষের সম্পৃক্ততাটা দেখতে পাই। সেই অর্থে আমি অ্যাকচুয়ালি বলছিলাম। তো আমরা যখন ডাকটা দিয়েছিলাম তখন যেই ছবিটার কথা আপনি বলছেন, স্ক্রিনে সেই ছবিটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমি এই গণমানুষের এই সংযুক্তিতার কথা আমরা খুব গুরুত্বের সাথে খেয়াল করেছি, আমরা যাতে তাদের অংশগ্রহণটা থাকে, এটা হলো এক। আর দ্বিতীয় হলো যে অনেক গল্প আছে, যে গল্পগুলো সব সময় সাংবাদিকদের পক্ষে উপস্থিত থাকা সম্ভব হয় না, এবং সেই জায়গাটাতে কিন্তু সিটিজেন জার্নালিজম খুব শক্তিশালী ভূমিকা পালন করে। এই প্রদর্শনীতে সেটার একটা বড় ভূমিকা আছে। এমনি যদি বলি যে সামনের দিনগুলোতে, ভবিষ্যতে এই সিটিজেন জার্নালিজম যেটা, এইটার সম্ভাবনা কেমন দেখেন আপনি? মানে এখানে তো যারা কাজ করে নিশ্চিতভাবেই তারা প্রফেশনাল না এই ব্যাপারে। আপনি যদি সারা পৃথিবীর ইতিহাস দেখেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, এবং সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে পৃথিবীব্যাপী, এখানে সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং সোশ্যাল মিডিয়ার ভূমিকা মানেই কিন্তু গণমানুষের অংশগ্রহণ, এবং সেই জায়গাটাতে লেখা, গান, চিঠি, আলোকচিত্র, আঁকা, এর মধ্য দিয়ে কিন্তু গণমানুষের সেই সংযুক্তিতা তৈরি হয়। তো একটা সময় ছিল যখন
আমরা বলতে পারতাম না, আমাদেরকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ভাষা ব্যবহার করতে হতো, অথবা আমরা আঁকতে পারতাম না, যে আঁকাগুলো শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যাবে সেটা আমরা তুলে ধরতে পারতাম না। এখন এই সময়ে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু সেই বাধাটা কিন্তু পেরিয়ে এসছে, এবং তার মধ্য দিয়ে শিল্পীরা এঁকেছেন, কার্টুনিস্টরা কার্টুন করেছেন, এবং আলোকচিত্রে যে ছবি তুলেছেন সেটা প্রকাশ করতে পেরেছেন, যেটা সম্ভব ছিল না। তো এক অর্থে এই সাধারণ মানুষ, আলোকচিত্রী, পেশাজীবী আলোকচিত্রী, তাদের সবার এক অর্থে এই উপস্থাপনাটা বাঁধ ভেঙে যাওয়ার মতো, এবং সেটা অংশগ্রহণ হয়েছে এবং তার মধ্য দিয়ে এই আন্দোলন বেগবান হয়েছে। আপনি যেহেতু একজন প্রফেশনাল, আপনি বুক পেতেছি গুলিকর এটা কিউরেট করছেন এখন এই জায়গা থেকে, এখানে কি আপনার কোনো জায়গাতে মনে হয়েছে রেজাউল ভাই যে আমার এই ছবিটা, আমি বলছি না যারা প্রফেশনাল আলোকচিত্রী তাদের কথা বলছি না, যারা বিভিন্ন জায়গা থেকে ছবি তুলে পাঠিয়েছে, আপনার কখনো মনে হয়েছে ছবি তোলার যে ব্যাকরণ আছে ওই ব্যাকরণের ভাবে এই ছবিটা আরেকটু এরকম হলে ভালো হতো, কিংবা এই নলেজটা যদি হতো, এরকম যদি কোনো কিছু থাকে আপনি কি মেসেজ দিতে চান দর্শকদের জন্য? আমি বরং বলবো, গ্যালারিতে যদি আপনি যান, যে ছবিগুলো আপনাদেরকে সবচাইতে বেশি আহত করবে সেগুলো সবচাইতে খারাপ ছবি টেকনিক্যাল দিক থেকে। সেই সবগুলো ছবি হলো অ্যাকচুয়ালি ভিডিও থেকে নেওয়া ঘোলা ছবি, কিন্তু আপনি কিন্তু সেই ছবির সামনে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন কি ঘটেছে। ঘটনাকে যখন আপনি নথিবদ্ধ করেন, সেখানে কিন্তু ঘটনাটা বেশি গুরুত্বপূর্ণ, ব্যাকরণ। সেই জায়গায় ব্যাকরণটা আরও অনেক পরে আসে। সুতরাং আমি মনে করি না যে ছবির মানদণ্ডের বিচার নিয়ে ঘটনার গুরুত্বের বিচার করা উচিত। ছবির যেটা তোলা হয়েছে সেটা ইতিহাসের অংশ হয়ে গেছে, ব্যাকরণ নিয়ে মাথা ঘামানোটা খুব জরুরি ছিল না। মানে এটা কি যে কোনো জায়গাতেই মনে হয় এটা প্রযোজ্য? আমরাও টেলিভিশন মিডিয়াতে যখন যে কোনো কন্টেন্ট যখন আমরা দিই, আমাদের প্রাতিষ্ঠানিকভাবে শেখানো হয় কন্টেন্ট সব থেকে জরুরি, কন্টেন্টকে কিভাবে কি করলাম, মানে কন্টেন্ট ইটসেলফ যেটা যাচ্ছে ওটাই সব থেকে জরুরি। একদম ঠিক বলেছেন। আমাদের এই পুরো আয়োজন জুড়ে আমরা আসলে আলোকচিত্র নিয়ে কথা বললাম, এবং আমাদের এই আড্ডার মধ্য দিয়ে অনেকের মনে আসলে আলোকচিত্র নিয়ে বা আলোকচিত্র শিল্পী হিসেবে নিজেকে বহিঃপ্রকাশ করার একটা ইচ্ছা জাগতেই পারে। তাদের জন্য আপনি কি বলবেন শেষ মুহূর্তে? এবং এরকম কোনো কোর্স বা কিছু, যেহেতু আপনারা ভিজুয়াল মিডিয়া নিয়ে কাজ করেন, আপনাদের ওখানে তো অবশ্যই সে ব্যবস্থা আছে, কিছু যদি বলবার থাকে। এখন সারা পৃথিবীর প্রতিটি মানুষই আলোকচিত্রী, যার হাতে একটা মোবাইল ফোন আছে সেও আলোকচিত্রী। সুতরাং আলোকচিত্রী হওয়ার জন্য এখন আর কাউকে কোর্স করতে হবে সেটা জরুরি না। যেটা জরুরি, কেউ যদি পেশা হিসেবে নিতে চায় অথবা আর একটু বেশি দক্ষতা অর্জন করতে চায় তাহলে কোর্স করতে পারে। নানা ধরনের আলোকচিত্রী স্কুল আছে। আমরা একটা স্কুল চালাই, এটার নাম পাঠশালা, যেখানে আপনি একদম বেসিক থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত করতে পারেন। তো সেটা নানা রকমের ব্যবস্থা আছে। তবে আমি মনে করি যে সাংবাদিকতায়, ফটো সাংবাদিকতায় আলোকচিত্রীরা একটা বড় ধরনের পরিবর্তন এনেছে, এবং সেই পরিবর্তনটা এসে ডিজিটাল আসার পরে এবং তারপরে মোবাইল ফোন আসার পরে। আলোকচিত্রী হয়ে ওঠা এখন আর কারোর জন্য খুব কঠিন কিছু না। যে কেউ আলোকচিত্রী হন, ইচ্ছাটা থাকতে হয়, শুধু ইচ্ছাটা থাকতে হয়। এবং আমাদের সহকর্মীরা, বন্ধুরা যেহেতু আছে, ওই মানে ইচ্ছাটা যে থাকতে হয়, ইচ্ছার প্রতিফলন কাজে আসলে থাকে। মানে আমার যখন প্যাশন থাকে, আমি যখন বুঝি যে এই সকালটাকে আমি কিভাবে নিব, ওইটা আসলে ইচ্ছা থেকে আসে। আপনি কি বলবেন এই ব্যাপারটায়? জি, আগ্রহটাই তো আসলে গুরুত্বপূর্ণ, তারপরে ভালোবাসা। আপনি আলোকচিত্রের প্রতি যদি ভালোবাসা থাকে, অথবা যে কোনো মাধ্যমে ভালোবাসা থাকলে আপনি সেটাকে গুরুত্বের সাথে নেবেন এবং সেটা নিয়ে কাজ করবেন। এখন কিন্তু পৃথিবীব্যাপী মোবাইল ফোন দিয়ে সিরিয়াস আলোকচিত্র করার কিন্তু চল অনেক আগেই শুরু হয়ে গেছে। সুতরাং যে কেউ আলোকচিত্রী হতে পারেন, শিখে হতে পারেন, নাও শিখেও হতে পারেন, কিন্তু ক্রমাগত ছবি তুলে যেতে হবে এবং তার মধ্য দিয়ে নিজেকে। একেবারে শেষ জায়গাতে আছি, শুধু বলবেন রেজাউল ভাই, এই প্রদর্শনীটা কবে পর্যন্ত চলছে, কটা পর্যন্ত চলছে? এই বুক পেতেছি গুলিকর প্রদর্শনীটি আগামী 21শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে, প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। অনেক ধন্যবাদ এস এম রেজাউর রহমান, আপনি সকাল সকাল আমাদের এসে সময় দিয়েছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রদর্শনী যেটা চলছে সেটা 21 তারিখ, আজকে যে শনিবার, পরের শনিবার পর্যন্ত চলবে। আপনারা চাইলে পান্থপথে দৃক গ্যালারিতে অবশ্যই যে দেখে আসতে পারবেন। শুভ সকাল, আপাতত বিদায় নিচ্ছি।